গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প অ্যালান কোয়াটারমেইন। আজকে চতুর্থ পর্ব। স্রোতের টানে ভেসে যেতে যেতে এক সময় মনে হলো শব্দটা অনেক কমে এসেছে। হয়তো গুহার এদিকটায় প্রতিধ্বনি বেরিয়ে যাবার রাস্তা বেশি রয়েছে। আলফোন্সের চিৎকার যেন অনেকটা স্থিমিত। ওকে একদম চুপ করানোর জন্যে একটা দাঁড় ঠেসে ধরলাম পাঁজরে। সাথে সাথে দ্বিগুণ জোরে চেঁচিয়ে উঠল সে। ধীরে ধীরে সাবধানে হাঁটুতে ভর করে উঠলাম আমি। হাত দুটো বাড়িয়ে দিলাম অপর দিকে, কিন্তু হাতে কোনো ছাদ ঠেকল না। এবার দাঁড়টা মাথার উপর তুললাম, একই ফল হলো। ডানে বায়ে ঘোরালাম দাঁড়টা, কিন্তু পানি ছাড়া কিছু স্পর্শ পেল না ওটা। হঠাৎ মনে পড়ল কেনতে একটা বুলস আই লণ্ঠন ও একটিন তেল আছে। হাতড়ে হাতড়ে ওগুলো আর একটা দেশলাই বের করলাম। লণ্ঠনের আলোয় প্রথমে চোখে পড়ল আলফোন্সের আতঙ্কিত মুখ। আলো চোখে পড়তেই ভীষণ একটা চিৎকার ছাড়ল সে। অন্য তিনজনের মধ্যে চিত হয়ে শুয়ে উপরের অন্ধকারের দিকে চেয়ে রয়েছে গুড। এত কাণ্ডের পরেও খুলে পড়েনি চোখের কাঁচটা। ক্যানোর ধারে মাথা রেখে হাত বাড়িয়ে পানির গতি পরীক্ষা করার চেষ্টা চালাচ্ছে স্যার হেনরি। আমস্লোপগাসের উপর আলো পড়তেই হাসি চাপা দায় হল। ক্যানোর খাবার সামগ্রীর ভেতরে ছিল একটা ওয়াটার, বাকের বেশিরভাগ রোস্ট করা মাংস। বিপদের প্রথম ধাক্কা কাটিয়ে উঠতেই নিজেকে বেশ ক্ষুধার্ত মনে হয়েছে ওর। সুতরাং ইনকোসি কাজ দিয়ে বড় এক টুকরো মাংস কেটে নিয়েছে সে। মজা করে সেই মাংস খাচ্ছে এখন। সব বাদ দিয়ে খাবার কথাটাই মনে হয়েছিল কেন পরে বলেছে সে। খাবারের চিন্তায় প্রথম এসেছিল মাথায়, কারণ যেতে হবে অনেক দূর। সবাই মিলে ধমকালাম আলফোন্সকে, আর চেঁচালে পানিতে ফেলে দেওয়া হবে। শুনে ক্যানোর এক প্রান্তে গিয়ে কুটিসুটি মেরে চুপচাপ বসে রইল সে। এরপর পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম আমরা। গুডের পরামর্শ মতো প্রথমেই দুটো দাঁড় পালের মতো করে বাঁধা হলো ক্যানোর সামনে। এতে করে গুহার ছাদ হঠাৎ নিচু হয়ে গেলে সহজে টের পাওয়া যাবে। পরিষ্কার বোঝা যাচ্ছে ভূগর্ভস্থ একটা নদীতে এসে পড়েছি আমরা। অবশ্য আলফোন্সের কথা মতো এটা হ্রদের প্রয়োজনাতিরিক্ত পানি বের করে দেওয়ার প্রধান নালাও হতে পারে। লণ্ঠনের আলোয় পরিষ্কার দেখা না গেলেও স্রোতের ধাক্কায় কেন একবার এ প্রান্তে একবার ও প্রান্তে যাওয়ার বোঝা গেল। নদীটা বেশ চওড়া। গুহার দুদিকে পাথরে দেয়াল খিলানের মতো হয়ে উঠে গেছে আমাদের মাথার 25 ফুট উপরে। গুড বলল, স্রোতের গতি অন্তত 8 নট। সৌভাগ্যক্রমে স্রোতের তোরটা মাঝখানে বেশি। এখন প্রধান কর্তব্য হলো লণ্ঠন ও একটা দণ্ড হাতে কেন সামনে কাউকে বসিয়ে দেয়া, যাতে গুহার দেয়ালে বা জেগে থাকা কোনো পাথরের ধাক্কা খেতে গেলে কেনটাকে অন্তত একবার বাঁচানোর চেষ্টা করা যায়। ইতিমধ্যে খেয়েছে বলে কাজটার প্রথম পালা পড়ল আমস্লোপগাসের উপর। নিরাপত্তার দ্বিতীয় ধাপ হিসেবে দাঁড় হাতে আরেকজন বসবে ক্যানোর পেছনে। মাঝে মধ্যে দাঁড়ও বাইবে সে, আর ক্যানোকে গুহার দেয়াল থেকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করবে। এসব দিক দিয়ে নজর দেবার পর খেতে বসলাম আমরা। খাবার পর কিছুটা শক্তি ফিরে পাওয়া গেল। এই পরিস্থিতিতে একেবারে হতাশ হবার কিছু নেই। নিশ্চয় পাহাড়ের আরেক পাশে মুখ আছে একটা। সুতরাং অন্তত সেখানে না পৌঁছা পর্যন্ত বাঁচার চেষ্টা করা যাক। ওদিকে গুড শোনালো নানা রকম হতাশার কথা। নদীটা নেমে যেতে পারে মাটির একেবারে গভীরে, কিংবা যেতে যেতে যদি দেখা যায় শুকিয়ে গেছে, সে হবে আরেক বিপদ। বেশ, সবচেয়ে ভালো আশাটা করে। সবচেয়ে খারাপের জন্য তৈরি হওয়া যাক, বললেন স্যার হেনরি। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে উৎফুল্ল থাকতে পারেন তিনি। একসাথে অনেক অদ্ভুত অদ্ভুত অবস্থা কাটিয়ে উঠতে পেরেছি আমরা, আশা করি এবারেও পারব। উপদেশটা চমৎকার। আলফোন্স ছাড়া আমাদের সবার মনোবল বাড়ল। সে আতঙ্কে একেবারে আচ্ছন্ন হয়ে আছে। আমস্লোপগাস সামনে বসে আছে, গুড পেছনে। সুতরাং শুয়ে শুয়ে চিন্তা করা ছাড়া কোনো কাজ নেই আমার আর স্যার হেনরির। অ্যালান, নিজেকেই নিঃশব্দে শুনালাম আমি, তুমি তো রোমাঞ্চের সন্ধানে বেরিয়েছ, আর পেয়েও গেছো তার দেখা। এখন ভয় পাওয়া কি তোমার সাজে? এখান থেকে উদ্ধার পাবার চেষ্টা করো। যদি ব্যর্থ হও, চোখের সামনে দেখতে পাবে সে ব্যর্থতার কারণ। তবে যদি সব কিছু শেষ হয়ে যায়,
ভূগর্ভস্থ একটা নদীর চেয়ে চমৎকার সমাধি আর কি হতে পারে? পরিস্থিতিটা প্রথমে খুব প্রভাব ফেলেছিল মনের উপর, কারণ আর মাত্র 5 মিনিট আয়ু আছে। এ কথা জেনে গেলে পৃথিবীর কঠোরতম স্নায়ুর মানুষও বিচলিত হবে। তবে মানুষের সহ্য হয় না এমন জিনিস পৃথিবীতে নেই। তাছাড়া আমাদের এই উদ্বেগ স্বাভাবিক হলেও সত্যি কথা বলতে কি অযৌক্তিক, কারণ সুরক্ষিত কোনো বাড়ির জানালার নিচে 2 জন পুলিশ পাহারা রেখেও তো আমরা বলতে পারি না পর মুহূর্তে কি ঘটবে, কবে মারা যাব এও আমরা জানি না। তাই অযথা উদ্বিগ্ন হয়ে লাভ কি? দুপুর 2টায় অন্ধকারের গহ্বরে রওনা দিয়েছিলাম আমরা। 5 ঘন্টা পর 7টার পালা শেষ হলো গুড ও আমস্লোপোগাসের। এবার সামনে বসলেন স্যার হেনরি, পেছনে আমি। ওরা 2 জন শুয়ে ঘুমিয়ে পড়ল। ভালোই কেটে গেল প্রথম 3টে ঘন্টা। ভেবে অবাক হলাম, এখানকার বাতাস এত সতেজ আছে কিভাবে? হ্রদের পানি নিশ্চয়ই যথেষ্ট বাতাস বয়ে আনে এই সুড়ঙ্গের ভেতর। হাল ধরে 3 ঘন্টা বসে থাকার পর আবহাওয়ার একটা পরিবর্তন লক্ষ্য করলাম। ক্রমে গরম হয়ে উঠেছে সুড়ঙ্গের বাতাস। প্রথমে আমলে দিইনি, কিন্তু আধ ঘন্টার মধ্যেই গরম অনেকটা বেড়ে গেল। স্যার হেনরির কাছে জানতে চাইলাম ব্যাপারটা কি, তিনিও কি টের পেয়েছেন, নাকি এটা শুধু আমার কল্পনা? টের পেয়েছি, জবাব দিলেন তিনি। আমার তো মনে হচ্ছে টার্কিশ বাত নিচ্ছি। এই সময় ফুসফুস করতে করতে জেগে গেল অন্যরা। গা থেকে টেনে নামতে লাগলো কাপড়। আমস্লোপোগাসকে অবশ্য এসব ঝামেলায় যেতে হলো না, একটা মোচা ছাড়া তার পরনে আর কিছুই নেই। গরম বাড়তে বাড়তে এক সময় দম বন্ধ হবার জোগাড় হলো। ঘেমে নিয়ে উঠলাম আমরা। কেটে গেল আরো আধ ঘন্টা। এখন আমরা পুরোপুরি ন্যাংটা, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। সুড়ঙ্গটা যেন নরকের পাশেই কোনো ঘরে। পানিতে একবার হাত দিয়েই প্রায় চিৎকার করে সরিয়ে নিলাম হাতটা। পানি ফুটছে। থার্মোমিটারে দেখলাম 123 ডিগ্রি সেলসিয়াস। পানির উপর থেকে ঘন বাষ্পের একটা মেঘ উঠছে। আর্তনাদ করে আলফোন্স বলল, নরকের ভেতরে ঢুকে পড়েছি আমরা। কথাটা একেবারে মিথ্যে নয়। স্যার হেনরি বললেন, ভূগর্ভস্থ কিছু লাভার পাশ দিয়ে যাচ্ছে আমরা, তার কথাটার অনেকটা যুক্তিযুক্ত। ঘাম বেরোনোর বন্ধ হয়ে গেল আমাদের। শরীরের ঘাম বুঝি শেষ হয়ে গেছে। চিত হয়ে শুয়ে পড়লাম আমরা, কিন্তু কেনটাও হয়ে গেছে গরম কয়লার মতো। এরকম কিছুক্ষণ চলার পর বাঁক নিল নদীটা। হঠাৎ বিস্মিত চিৎকার দিয়ে উঠলেন স্যার হেনরি। তাকাতেই সুন্দর ভয়ঙ্কর একটা দৃশ্য চোখে পড়ল। প্রায় আধ মাইল সামনে নদীটার মাঝখান থেকে কিছুটা বাঁ দিকে পানি ফুরিয়ে বেরিয়ে গেল 90 ফুটের মতো চওড়া বিশাল একটা আগুনের থাম। 50 ফুট লাফিয়ে উঠে ছাদে আঘাত হানল থামটা। তারপর 40 ফুট ব্যাস নিয়ে নেমে এলো অগ্নিরাশিগুলো পূর্ণ প্রস্ফুটিত একটা গোলাপের পাপড়ির মতো। এখনো 500 গজ দূরে থাকা সত্ত্বেও দিনের আলোর মতো আলোকিত হয়ে উঠেছে গুহাটা। মাথার প্রায় 40 ফুট উপরে ছাদটা পরিষ্কার দেখা গেল, পানিতে ধুয়ে ঝকঝক হয়ে আছে। কালো পাথরের মাঝে মাঝে লম্বা শিরার মতো ফুলে আছে আকরিক। তবে এগুলো কি ধাতু? বুঝতে পারলাম না। দ্রুত আমরা ছুটে চললাম আগুনের এই থামের দিকে। কেনটাকে ডানে রাখুন কোয়ার্টারমেন, ডানে রাখুন, চেঁচিয়ে উঠলেন স্যার হেনরি, এবং মিনিট খানেক পর জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মুখ থুবড়ে। আলফোন্স ইতিমধ্যে জ্ঞান হারিয়েছে, এবার হারালো গুড। মরার মতো পড়ে রইল ওরা। বাকি শুধু আমি আর আমস্লোপোগাস। দেখতে দেখতে 50 গজের মধ্যে চলে গেল কেন? হাতের উপর ঝুঁকে পড়ল বিশাল দেহি জুলুটার মাথা। ফলে এখন আমি একা, সম্পূর্ণ একা। ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না। কড়াইয়ের মতো তেতে উঠেছে পাথরের ছাদ। ক্যানোর কাঠ প্রায় জ্বলছে। বাঁকতে শুরু করেছে মরা রাজহাঁসের পালক। এই কুকড়ে গেল, তবু হাল ছাড়লাম না আমি। এখন হাত পা ছেড়ে দিলে আগুনের থামের 3-4 গজের মধ্যে চলে যাবে কেনটা। করুণ মৃত্যুবরণ করতে হবে আমাদের। কেনটা যেন এই জায়গাটাকে যতখানি দূর দিয়ে সম্ভব পাশ কাটাতে পারে, সেই জন্য দাঁতে দাঁত চেপে আঁকড়ে রইলাম দাঁতটা। কোটর থেকে যেন ছুটে বেরিয়ে যাবে চোখ দুটো। এখন পাতা বন্ধ করলেও দেখা যাবে ওই ভয়ঙ্কর দৃশ্য। মাথার উপর নরক ভেঙে পড়ার মতো গর্জন ছাড়ছে ওটা। চারপাশ ঘিরে টকবক করছে, ফুটছে পানি। কেটে গেল আরো 5টা সেকেন্ড। জায়গাটা পেরিয়ে এলাম আমরা। গর্জনটা এখন পেছনে।
এবার আমিও জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফেরার পর মনে হলো ঠান্ডা বাতাস যেন ঝাপটা মারছে মুখে। অতি কষ্টে চোখ খুললাম। চারপাশ এখনো অন্ধকারে ঢাকা, কিন্তু দূরে অনেকটা উপরে যেন আলোর একটা আভাস পেলাম। কেনটা আপন ইচ্ছে চলছে ভাটির দিকে। ক্যানের উপর ছড়িয়ে পড়ে আছে ন্যাংটু দেহগুলো। ওরা কি মারা গেছে ভাবলাম আমি। ভয়ঙ্কর এই জায়গাটা কি আমি একেবারেই একা? আমি জানি না। বুকটা ফেটে যেতে চাইছে তৃষ্ণায়। পানিতে হাত দিয়েই আবার চিৎকার ছেড়ে টেনে নিলাম হাত। উল্টো পিঠে প্রায় সব চামড়া উঠে গেছে, তাই পানি এখানে বেশ ঠান্ডা হলেও জ্বলনি শুরু হয়ে গেছে হাতে। কয়েক পাইনট পানি খেলাম ঢকঢক করে, ছিটিয়ে দিলাম সারা গায়ে। শুষ্ক আবহাওয়ার পর ইটের দেয়াল যেমন বৃষ্টি শুষে নেয়, আমার শরীর তেমনি শুষে নিল পানি। কিন্তু পুরা জায়গাগুলো খুবই যন্ত্রণা করছে। এবার পানি ছিটিয়ে দিতে লাগলাম সাথীদের গায়ে। ওদের নড়াচড়া দেখে আনন্দে নেচে উঠল মনটা। প্রথমে নড়ে উঠল আমস্লোপগাছ, তারপর অন্যরা। আকণ্ঠ পানি খেল ওরা। তারপর কাপড় গায়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল সবাই। ওই নরক থেকে বেরিয়ে এখানকার বাতাসই যথেষ্ট ঠান্ডা মনে হচ্ছে। কাপড় পরতে পরতে ক্যানোর বাঁ দিকটায় আমাদের দৃষ্টি আকর্ষণ করালো গুড। ফুসকার মতো পড়েছে কাঠের উপরে, পুড়েও গেছে কোথাও কোথাও। গুড বলল, শহরে নৌকা হলে প্রত্যেকটা তক্তা আলাদা হয়ে যেত, পানি ঢুকে পড়তো ভেতরে। কিন্তু একটা মাত্র বড় গাছ কেটে তৈরি করা হয়েছে এই ক্যানো। এর ধারগুলো প্রায় 3 ইঞ্চি এবং তলা 4 ইঞ্চি পুরু। এই অগ্নিশিখার কোনো কারণ আর খুঁজে পাইনি আমরা। তবে মনে হয় নদীটার নিচে দূর আগ্নেয়গিরির সাথে সংযোগ রক্ষাকারী কোনো সুড়ঙ্গ পথ আছে। সেই পথে বেরিয়ে আসছে আগুনটা। সম্ভবত মেফিটিক গ্যাসের বিস্ফোরণজনিত কোনো ব্যাপার। কাপড় পরা হতেই প্রথমে পরীক্ষা করতে বসলাম আসলে এখন আমরা কোথায় আছি। উপর দিকে যে আলোটা চোখে পড়েছে ওটা আসলে আকাশের, সুতরাং এখন আমরা আর ভূগর্ভে নেই। কিন্তু দুপাশে অন্তত 2000 ফুট খাড়া পাথরের দেয়াল, ফলে মাথার উপরে আকাশ থাকা সত্ত্বেও দিনের বেলায় সমস্ত দরজা জানালা বন্ধ করা ঘরের মতো একটা অস্পষ্টতা। ধীরে ধীরে এত উপরে উঠে গেছে দেয়াল যে আকাশ যেন এখানে অন্ধকারের রাজ্যে ঝুলে থাকা একটা নীল সুতো। গাছ বা কোনো লতার চিহ্ন নেই কোথাও। এখানে ওখানে ঝুলে আছে শুধু কিছু ধূসর লাইকেন, মৃতের থুতনি থেকে ঝুলে থাকা সাদা দাড়ির মতো। নদীটার ধারে সৈকতের মতো একটা জায়গা। স্রোতের ক্রমাগত ধাক্কায় গোল হয়ে যাওয়া কিছু পাথর তৈরি হয়েছে সৈকতটা। জোয়ারের সময় নিশ্চয় তলিয়ে যায় এই সৈকত, বা জেগে থাকলেও খুবই কম জেগে থাকে। 7 কি 8 গজ হবে জায়গাটা। খানিক বিশ্রাম আর হাতে পায়ে খিল ছড়ানোর জন্য এখানে নামবো বলে ঠিক করলাম আমরা। জায়গাটা খুবই খারাপ, তবুও অন্তত 1 ঘন্টা তো নদীর এই ভয়াবহ স্মৃতি ভুলে থাকা যাবে। তাছাড়া জিনিসপত্র নতুন করে বাঁধা ছাটা করা বা ক্যানোটার যত্ন নেওয়া যাবে। সুতরাং ওখানে নেমে পড়লাম আমরা। প্রথমে নামলো গুড। বলল, উহ, কি বিশ্রী জায়গা, কাউকে হতাশ করার জন্য যথেষ্ট। হেসে উঠল সে। সাথে সাথে গুরু গম্ভীর একটা কণ্ঠে ধ্বনিত হল, যথেষ্ট, হা হা হা, যথেষ্ট, হা হা হা। পাথরে পাথরে ছড়িয়ে পড়ল প্রতিধ্বনি, যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। টুকরো টুকরো শব্দ আর প্রচণ্ড হাসি আমাদের যেন পাগল করে তুলল। তারপর যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি হঠাৎ করেই থেমে গেল এক সময়। শান্ত গলায় বলল আমস্লোপোগাস, পরিষ্কার বুঝতে পারছি শয়তানেরা থাকে এখানে, জায়গাটা ওদেরই উপযুক্ত। ওকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম এটা নিছক প্রতিধ্বনি ছাড়া আর কিছু নয়। কিন্তু কে শুনে কার কথা? এরপর আমরা কথা বললাম ফিসফিস করে, কিন্তু সেই ফিসফিসও প্রতিধ্বনি হলো। চারদিক থেকে ফিসফিসানি উঠে ধীরে ধীরে তা রূপান্তরিত হলো দীর্ঘশ্বাসে, তারপর থেমে গেল। যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতস্থানগুলো যত্ন নিলাম আমরা। ওদিকে তেল ফুরিয়ে আসছে লন্ঠনের। জরুরি প্রয়োজনের জন্য এটুকু রেখে দেওয়া দরকার, তাই একটা রাজহাঁসের ছাল ছাড়িয়ে সেটার বুকে চর্বি ব্যবহার করা হলো। বিকল্প হিসেবে চমৎকার কাজ দিল চর্বি। এবার মালপত্র বাঁধাচাঁদা করে খেতে বসলাম সবাই। প্রচণ্ড গরমে মাংস কিছুটা গলে গেলেও গোগ্রাসে খেয়ে চললাম।
তারপর কি যেন একটা শব্দ পেয়ে তাকালাম পেছন দিকে। পাথরের উপর বসে আছে বিরাট একটা কালো কাকড়া। চেহারাটা বিঠে পানির কাকড়ার মতোই, কিন্তু আমার দেখা যে কোনো কাকড়ার চেয়ে 5 গুণ বড়। সারাশির মতো নখগুলো কি বিরাট, বাইরে বেরিয়ে থাকা চোখগুলো যেন জ্বলছে। পাথর ও মাটির নিচে গর্ত থেকে সম্ভবত খাবারের গন্ধেই দলে দলে বেরিয়ে আসছে কাকড়াগুলো। গুড এসব কিছুই খেয়াল করেনি। আচমকা একটা কাকড়া ওর পেছনের দিকে চিমটি কাটল যে, ত্রাহি চিৎকার ছেড়ে উপর দিকে লাফিয়ে উঠল সে। ঠিক এই সময় আরেকটা কাকড়া আলফোন্সের পায়ে চিমটি কেটে ঝুলে রইল। আলফোন্সের অবস্থা কি হলো সহজে অনুমেয়। আমস্লোপোকাস কুড়াল দিয়ে ভেঙে দিল একটা কাকড়ার খোলা। সাথে সাথে ভীষণ তীক্ষ্ণ একটা চিৎকার ছাড়ল কাকড়াটা। মুখ দিয়ে গড়াতে লাগলো ফেনা, আর সেই গন্ধে আকৃষ্ট হয়ে চারদিকের গর্ত থেকে উকি দিল শত শত কাকড়া। বাইরে যারা ছিল তারা যেন দেখল কাকড়াটা আহত হয়েছে, সাথে সাথে ঝাঁপিয়ে পড়ল দেউলে লোকের উপর ঝাঁপিয়ে পড়া পাওনাদারের মতো। টুকরো টুকরো করে ফেলল ওরা কাকড়াটাকে, তারপর লম্বা নখে চেপে ধরে খেতে লাগলো টুকরোগুলো। হাতের কাছে যা কিছু পাওয়া যায় তাই নিয়ে আমরা লড়তে লাগলাম দানবগুলোর বিরুদ্ধে। আহত হয়ে মুখ দিয়ে ফেনা ছাড়া আর অন্য কাকড়াগুলোর উপর তাদের ঝাঁপিয়ে পড়া, তাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলা, এই বিভৎস দৃশ্য দেখতে দেখতে গা মাথা গুলিয়ে উঠল। মাঝে মাঝে চিমটি খেয়ে আমাদেরও মাংস তুলে নেওয়ার উপক্রম করল ওরা। ঘৃণা উদ্রেককারী এই দৃশ্য একবার দেখলে জীবনের শেষ দিন পর্যন্ত ভোলা সম্ভব নয়। এখনই রওনা না দিলে কিন্তু আমাদের মাথা পর্যন্ত এখানে রেখে যেতে হবে, বলল গুড। আমরাও আর দেরি করলাম না। কেনটাকে ঠেলে কোনো রকমে পানিতে নামিয়েই লাফিয়ে লাফিয়ে উঠে পড়লাম। পেছনে তখনও চিৎকার করছে কাকড়াগুলো। ভীষণ দুর্গন্ধ ভেসে আসছে ওদের ফেনায়। লড়াইয়ে আমরা যে পরাজিত হয়েছি তাতে কোনো সন্দেহ নেই। এরাই হলো এখানকার শয়তান, সমস্যা সমাধান করার ভঙ্গিতে বলল আমস্লোপোগাস। অন্যের কথা জানি না, কিন্তু আমি মনে মনে প্রায় সাই দিয়ে ফেললাম ওর কথায়। এখন কি করতে হবে ভাবলেশীন শূন্য কণ্ঠে জানতে চাইলেন স্যার হেনরি। সম্ভবত ভেসে যেতে হবে, জবাব দিলাম আমি। এবং সত্যি ভেসে চলল কেন? কখন দিন পেরিয়ে নামল রাত বোঝা গেল না। অবশেষে মাত্র একটা তারার দিকে দৃষ্টি আকর্ষণ করল গুড। হাতে কিছু কাজ নেই বলে তারাটাকে লক্ষ্য করতে লাগলাম আমরা অসীম কৌতূহলে। একসময় সেই তারাও দৃষ্টি আড়াল হয়ে নেমে এলো নিকষ অন্ধকার। সেই সাথে কানে এলো পরিচিত একটা ঝিরঝির শব্দ। আবার সুরঙ্গে? লণ্ঠনটা তুলে ধরে গুঙ্গিয়ে উঠলাম আমি। হ্যাঁ, কোনো সন্দেহ নেই। লণ্ঠনের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে ছাদ। আবার শুরু হলো বিপদ ও আতঙ্কে সুদীর্ঘ আরেকটা রাত। ধীরে ধীরে কাটতে লাগলো সময়। তখন প্রায় রাত 3টে। কেন সামনে দণ্ড হাতে আমস্লোপোগাস, পেছনে আমি। পরিশ্রান্ত হয়ে ও ঘরে ঘুমাচ্ছেন স্যার হেনরি, গুড ও আলফোন্স। হঠাৎ বিস্ময়সূচক একটা ধ্বনি বেরিয়ে এলো আমস্লোপোগাসের গলা দিয়ে। পর মুহূর্তে যেন আলাদা হয়ে গেল দুটো ডাল। বুঝতে পারলাম ঝুলে থাকা ঝোপ আর লতার মধ্য দিয়ে চলছে আমাদের কেন। একটু পরেই ঠান্ডা তাজা একটা বাতাস ঝাপটা মারল মুখে। অনুভব করলাম সুড়ঙ্গ থেকে বেরিয়ে পরিষ্কার পানির উপর ভাসছি। বুক ভরে টেনে নিলাম মিষ্টি নৈশ বায়ু। তারপর যথাসম্ভব ধৈর্যের সাথে পরীক্ষায় রইলাম ভোরের। 1 ঘন্টা কি তারও বেশি ঠায় বসে রইলাম। আমস্লোপোগাসও ঘুমোতে গেল। অবশেষে ধূসর হয়ে এলো পূব আকাশ। পানির উপর থেকে বাষ্প উঠেছে সূর্যকে অভিবাদন জানাতে। ধূসর ধীরে ধীরে রূপান্তরিত হলো ফিকে হলুদে। সে হলুদ আবার পথ ছেড়ে দিল লালকে। দেখতে দেখতে খুলে গেল স্বর্ণদ্বার। দৃপ্ত পদক্ষেপে প্রবেশ করল সূর্য। লক্ষ লক্ষ আলোর বর্ষা তাড়িয়ে দিল রাতের শেষ বিন্দুটুকু। জন্ম নিল নতুন দিন। নদীর উপরের ভারী কুয়াশা বিলীন হয়ে গেল সূর্যালোকে। দেখলাম স্বচ্ছ নীল পানির উপর ভাসছে আমাদের কেন। তীরের চিহ্ন চোখে পড়ল না। 8 কি 10 মাইল দূরে হ্রদের প্রান্ত ঘিরে মাথা উঁচুয়ে খাড়া হয়ে আছে পাহাড়। সন্দেহ নেই এই পাহাড়ের ভেতরে কোনো পথেই খোলা জায়গায় বেরিয়ে এসেছে ভূগর্ভস্থ নদীটা। এবার ঘুম ভাঙল আমস্লোপোগাসের। পানির উপরে কি যেন একটা দেখিয়ে দিল সে। জিনিসটা সাদা। কেনটা কাছে নিয়ে যেতে দেখা গেল উপর হয়ে ভাসছে একটা মানুষের দেহ।
এত সুন্দর সকালের পক্ষে খুবই খারাপ একটা দৃশ্য। কিন্তু আর্মস্ট্রোপোগাস বৈঠা দিয়ে দেহটা উল্টে দিতেই দৃশ্যটা হয়ে গেল আরও খারাপ। লাশটা আমাদের সেই আশকারিটার। 2 দিন আগে ওকে পিছনে ফেলে এসেছে আমরা, অথচ ঠিকই চলে এসেছে স্রোতের টানে। নিশ্চয় আগুনের থামাটা স্পর্শ লেগেছিল দেহে। একটা হাত কুকড়ে এতটুকু হয়ে গেছে, পুড়ে গেছে সমস্ত চুল। মরার পূর্ব মুহূর্তে যে ভীতির ছাপ পড়েছিল চেহারায়, এখনো তা ফুটে আছে স্পষ্ট। আমার আতঙ্ক মুছে দেবার জন্যই যেন ধীরে ধীরে ডুবতে শুরু করলো লাশটা। পূর্ব নির্ধারিত গন্তব্যে পৌঁছে যেন অবসর নিতে যাচ্ছে। আসলে উল্টে দিতেই হয়তো বেরিয়ে গেছে শরীরের গ্যাস। স্বচ্ছ পানিতে ফেদামের পর ফেদামের লাশটা নেমে যাওয়া পরিষ্কার দেখতে পেলাম আমরা। শেষমেশ একেবারে তলায় গিয়ে থেমে গেল লাশটা। লম্বা সারি ধরে উঠে এলো উজ্জ্বল বুদবুদ। খুব গম্ভীর মুখে লাশটা নেমে যাওয়া দেখল আর্মস্ট্রোপোগাস। ও আমাদের পিছু নিয়েছিল কেন জানতে চাইল সে। লক্ষণটা শুভ নয়, মাকমা যান। হেসে উঠল সে। রাগত চোখে তাকালাম ওর দিকে। এই ধরনের অস্বস্তিকর কথা শুনলে ভালো লাগে না। এসব কথা যারা ভাবে তাদের উচিত কথাগুলোকে অন্তরে রেখে দেয়া। এই সময় ধীরে ধীরে জাগতে লাগলো অন্যরা। নিজেদের খোলা আকাশের নিচে আবিষ্কার করে খুব খুশি হলো তারা। তারপর আবার দেখা দিল সেই চিরাচরিত প্রশ্ন, কি করা হবে এখন? প্রথমে মেটাতে হবে খিদে। খাবার বলতে তো আছে আর কয়েক টুকরো শুকনো মাংস। সুতরাং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো যেতে হবে তীরে। কিন্তু যাব কি করে? খারাপ পাহাড়গুলো ছাড়া তো আর কিছু চোখে পড়ছে না। যাই হোক, আমাদের বাদিকে জলচর পাখিদের ক্রমাগত উড়াউড়ি দেখে আন্দাজ করা হলো নিশ্চয়ই ওরা তীরের কোথাও খাবার পেয়ে দিনটাকে কাটাতে যাচ্ছে হ্রদে। সুতরাং ওরা যেদিক থেকে উড়ে আসছে সেদিকে ঘুরিয়ে দেওয়া হলো ক্যানোর মাথা। ইতিমধ্যে বাতাস ওঠায় কম্বলের পাল খাটালাম আমরা। তারপর ঝাঁপিয়ে পড়লাম অবশিষ্ট মাংসগুলোর উপর। পরে হ্রদের টলমলে পানিতে গোসল সেরে পাইপ ধরিয়ে বসে ভাবলাম, দেখা যাক এবার কি ঘটে। ঘণ্টাখানেক ধরে এগিয়ে চলেছে কেন। দূরবীন দিয়ে দিগন্ত পর্যবেক্ষণ করছে গুড। হঠাৎ উল্লসিত চিৎকার দিয়ে বলল, মাটি দেখা পেয়েছে সে। পানির রং বদলে যেরকম হচ্ছে তাতে মনে হয় কোনো নদীর উৎসমুখের দিকে এগিয়ে চলেছে আমরা। এই সময় আমাদের চোখে পড়ল বিরাট একটা সোনালী গম্বুজ। আবার কথা বলে উঠল গুড। অদ্ভুত একটা দৃশ্য ধরা পড়েছে দূরবীনে। ছোট্ট একটা পালতোলা নৌকা এগিয়ে আসছে এদিকেই। খানিক পরে খালি চোখে দেখা গেল নৌকাটা। বেশ একটু অবাক হলাম আমরা। এখানকার অধিবাসীদের পাল তোলার কৌশল জানে, অর্থাৎ সভ্যতার পরশ কিছুটা হলেও পেয়েছে। কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার বোঝা গেল নৌকাটায় যে বা যারা আছে দেখতে পেয়েছে আমাদের। একটু ইতস্তত করল নৌকাটা, তারপরে দ্রুত এগিয়ে এলো। 100 গজের মধ্যে আসতে দেখলাম। ওটা কেনোর মতো নয়, অনেকটা ইউরোপীয় ধাঁচের। আকৃতির পক্ষে পালটা যেন বেশি বড়, কিন্তু নৌকার চেয়ে তার আরোহীদের দেখে বেশ অবাক হলাম আমরা। একজন পুরুষ এবং একজন নারী, দুজনেরই গায়ের রং প্রায় আমাদের মতোই সাদা। অবাক বিস্ময়ে মুখ চাওয়াচাওয়ি করলাম আমরা, যেন কোথাও কিছু গোলমাল হয়েছে। কিন্তু সন্দেহেরও তো কোনো অবকাশ নেই। ওদের সাদা রংটা অবশ্য খুব একটা সুন্দর নয়, অনেকটা স্পেনিয়ার্ড বা ইতালীয়দের মতো। তাহলে এতদিন ধরে যা শুনেছি তা সত্য, গুজব নয়। শুধু তাই নয়, শ্বেতাঙ্গ সেই জাতিকে আমরা আবিষ্কারও করেছি এইমাত্র। আনন্দের অতিশয্যে পরস্পর হ্যান্ডশেক করতে লাগলাম আমরা। গুজবের সেই শ্বেতাঙ্গ মানুষ এখন একেবারে চোখের সামনে। পুরুষটির স্বাস্থ্য মোটামুটি ভালো, কালো সোজা চুল, মুখমণ্ডল বুদ্ধিদীপ্ত। পরনে বাদামি কাপড়ের হাতা ছাড়া ফ্যানেলের শার্টের মতো একটা পোশাক ও একটা কিল্ট। ডান হাতে ও বা হাতে হলুদ ধাতব বালা। আমার মনে হলো সোনা। মেয়েটির মুখ বেশ মিষ্টি, বড় বড় চোখ, কোকড়ানো বাদামি চুল। পরনে হাঁটু ঝুলের একটু অন্তর্বাস, তার উপরে 4 ফুট চৌড়া 15 ফুট লম্বা এক ফালি কাপড়। শরীরের চারপাশে পেঁচিয়ে পেঁচিয়ে মা কাদের উপর দিয়ে সামনে এসে গেছে কাপড়টা। সামনের অংশটুকু রঙিন। পরে জেনেছিলাম ওই নীল, লাল বা অন্যান্য রং পরিধানকারিণীদের সামাজিক অবস্থান নির্দেশ করে। ডান বাহু ও স্তন খোলাই বলা চলে। পোশাকটা বেশ শোভন, বিশেষ করে এই এখানকার মতো পোশাকের অধিকারিণী যদি হয় যুবতী ও সুন্দরী। এসব দেখার একটা বিশেষ চোখ আছে গুডের। হা করে চেয়ে রইল সে। আমিও।
পোশাকটা খুবই সাধারণ, কিন্তু খুবই কার্যকর। তো আমরা ওদের দেখে যতটা অবাক হলাম, ওরা অবাক হলো তার চেয়ে বেশি। পুরুষটি অবশ্য বেশি ভয় পেয়ে গেছে, তাই প্রথমে কাছে না এসে আমাদের ক্যানোটার চারপাশে চক্কর মারল কিছুক্ষণ। অবশেষে নৌকাটাকে কাছে এনে কথা বলল। ভাষাটা বেশ নরম হলেও তার এক বর্ণ বুঝলাম না আমরা। ফলে একে একে ইংরেজি, ফরাসি, ল্যাটিন, গ্রিক, জার্মান, জুলো, ডাচ, কুকুয়ানা, এমনকি আদিবাসীদের কিছু আঞ্চলিক ভাষা বলে গেলাম আমরা। কিন্তু কোনো লাভ হলো না। বোঝার পরিবর্তে বরং আরো হতভম্ব হয়ে গেল। মেয়েটি কিন্তু একদৃষ্টে দেখছিল আমাদের, আর আই গ্লাসের ভেতর দিয়ে কড়া চোখে তাকিয়ে গুডো যথাসম্ভব জবাব দিচ্ছিল ওর সৌজন্যের। মেয়েটির ভাবসাবে মনে হচ্ছিল সব বাদ দিয়ে ওর চোখের কাজটাই যেন ওর পছন্দ হয়েছে সবচেয়ে বেশি। আমাদের কথা কিছুই বুঝতে না পেরে নৌকা ঘুরিয়ে তীরের দিকে রওনা দিল ছেলেটি। নৌকা যখন আমাদের কেন অতিক্রম করছে, তখন হঠাৎ এক কাণ্ড করে বসল গুড। চট করে মেয়েটির সামনে বাড়িয়ে দিল একটা হাত। আমরা ভাবলাম রেগে যাবে মেয়েটি, কিন্তু সেরকম কিছুই ঘটল না। গুডের হাতে চুমু খেল সে, এবং এই সৌজন্য ফেরত দিতে এক মুহূর্ত দেরি করল না গুড। যাক, বললাম আমি, এখানকার মানুষ বোঝে, এরকম অন্তত একটা ভাষা খুঁজে পাওয়া গেল। বললেন স্যার হেনরি, যে ভাষায় কথা বললে গুডের চেয়ে ভালো দোভাষী আর পাওয়া যাবে না। গুডের এসব ছেলে মানুষে আমার ভালো লাগে না, তাই আলোচনার মোড়টা ঘুরিয়ে দিলাম। বললাম, পরিষ্কার বোঝা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই দলবল নিয়ে ফিরে আসবে ছেলেটা, সুতরাং ওদের কিভাবে অভ্যর্থনা জানানো হবে সে ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। অর্থাৎ ওরা কিভাবে আমাদের অভ্যর্থনা জানাবে, এই তো? বললেন স্যার হেনরি। কোনো কথা বলল না গুড। মালপত্রের নিচে থেকে টেনে বের করলো চৌকোনা একটা টিনের বাক্স। অভিযান শুরু থেকেই বাক্সটা ওর সাথে আছে, কিন্তু অনেক জিনিস জিজ্ঞেস করেও জানতে পারিনি ওটার ভেতরে আসলে কি আছে। রহস্যময় ভঙ্গিতে শুধু জবাব দিয়েছে, বাক্সটা একদিন খুব কাজে দেবে। কি করতে চাও তুমি গুড? জানতে চাইলেন স্যার হেনরি। পোশাক পরতে। আপনি কি চান নতুন একটা দেশে আমি এইভাবে হাজির হই? নিজের ধুলো মেখে জীর্ণ হওয়া জামা কাপড়ের দিকে ইঙ্গিত করল সে। কোনো জবাব না দিয়ে ওর কার্যকলাপ লক্ষ্য করতে লাগলাম আমরা। আলফোন্সকে দিয়ে চুল ও দাড়ি ছাটিয়ে নিল সে। হাতের কাছে গরম পানি ও সাবান পেলে বোধহয় শেভি করে ফেলত দাড়িটা। এরপর সে বলল, আমাদের সবার গোসল করা উচিত। রোদে সাঁতার কেটে ফিরে এলাম আমরা। রোদে বসে গা শুকতে লাগলাম। অবাক চোখে আমাদের এসব কাণ্ড দেখতে লাগলো আলফোন্স ও আমস্লোপোগাস। এবার বাক্স খুলে ঝকঝকে একটা সাদা কোট বের করে আনলো সে। তারপর এক একটা কাগজের ভাঁজ খুলে বের করে আনলো এক একটা পোশাক। শেষমেশ দেখা গেল ওর রয়্যাল নেভির কমান্ডারের পোশাক, এমনকি তরবারি, কানা উল্টানো হ্যাট, আয়নার মতো ঝকমকে চামড়ার বুট, কিছুই বাদ যায়নি। ঢোক গিললাম আমরা। এই পোশাক পরবে নাকি তুমি? সমস্বরে বলে উঠলাম আমরা। নিশ্চয়ই, শান্তভাবে জবাব দিল সে। প্রথম দর্শনের উপর অনেক কিছু নির্ভর করে, বুঝলে, বিশেষ করে মেয়েদের বেলায়। তাছাড়া আমাদের মধ্যে অন্তত একজনের ভালো পোশাক পরা দরকার। মুখে কথা জোগালো না আমাদের। কোনো মতে শুধু বুঝতে পারলাম পোশাকের নিচে বর্মাটা পরে নেওয়া উচিত। কোটের ভাঁজ ভেঙে যাবে। প্রথমে ওই যুক্তি দেখালেও পরে নিরাপত্তার খাতিরে বর্ম পরতে রাজি হল সে। অবশেষে পূর্ণ সাজে সজ্জিত হয়ে বুকে মেডেল ঝুলিয়ে আমাদের সামনে দাঁড়ালো গুড। বিষয় আর চেপে রাখতে পারল না আমস্লোপোগাস। ও ভগবান, বলল সে, এতদিন তোমাকে ভেবেছি ব্যাটে, গাভীন গায়ের মতো মোটা একটা বিশ্রী লোক, কিন্তু এখন তোমাকে নীল পাখির মতো দেখাচ্ছে। স্থূলতার এরকম উদাহরণ পছন্দ না হলেও প্রশংসাটুকু পছন্দ হলো গুডের। ওদিকে আলফোন্স মহা খুশি। আহ, মশিয়েকে যুদ্ধের মতো দেখাচ্ছে, তেরে নামার পর মেয়েরাও তাই বলবে। গুডের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমাদেরও ইচ্ছে হলো ওর মতো হবার, কিন্তু শিকারের স্যুট ছাড়া আর তো কিছু নেই আমাদের। ওগুলোই চাপালাম বর্মের উপর। আমাকে অবশ্য পৃথিবীর সেরা পোশাক কেউ মানাবে না, কিন্তু টুইডের স্যুট, গেইটার আর বুট পরে স্যার হেনরিকে চমৎকার দেখাচ্ছে। লম্বা গোফে তা দিয়ে প্রান্তগুলো আরও বাঁকা করে তুলল আলফোন্স। ওদিকে লণ্ঠনের তেলে এক টুকরো দড়ি চুবিয়ে সেই দড়ি দিয়ে ঘষে ঘষে মাথার
বালাটা গুডের বুটের মতো চকচকে করে তুলল আমস্লোপোগাস। তারপর বর্মের উপর মোছা পড়ে কিছুটা পরিষ্কার করে নিল ইনকোসি কাস ব্যাস। ইতিমধ্যে বেশ এগিয়েছে আমাদের কেন। হঠাৎ দেখি এদিকে এগিয়ে আসছে বেশ কয়েকটা বড় নৌকা, অধিকাংশই পালতোলা, কিন্তু একটাতে দেখা গেল 24টা দাঁড়। দূরবীনে চোখ লাগিয়ে যুদ্ধর মনে হলো নৌকাটা সরকারি। নাবিকদের সবাই এরকম পোশাক পরে আছে। সামনের আধা ডেক মতো জায়গায় দাঁড়িয়ে আছে শ্রদ্ধেয় চেহারার একজন বুড়ো মানুষ। সাদা দাড়িগুলো উঠছে, কোমরে বাঁধা একটা তরবারি। কোনো সন্দেহ নেই সে নৌকাটার কমান্ডার। অন্য নৌকাগুলোতে উঠেছে স্রেফ কৌতূহলীরা, এগিয়ে আসছে যথাসম্ভব দ্রুত দাঁড় বেয়ে। এখন বললাম আমি, কি মনে হচ্ছে, ওরা কি ভালো ব্যবহার করবে নাকি শেষ করে দেবে আমাদের? কেউ জবাব দিল না। হঠাৎ 100-2 গজ দূরে একপাল জলহস্তির উপর নজর পড়ল গুডের। ও পরামর্শ দিল কয়েকটা জলহস্তি মেরে আমাদের শক্তি সম্বন্ধে স্থানীয় বাসিন্দাদের একটা ধারণা দিলে মন্দ হয় না। আমরা সায় দিলাম ওর কথায়। বের করা হলো 8 বোর রাইফেলগুলো। সহজে জলহস্তিগুলোর কাছে গেলাম আমরা। বিশাল প্রাণীগুলো ভুস করে ডুবে যাচ্ছিল, আবার ভেসে উঠছিল কয়েক গজ দূরে গিয়েই। একটা বড় মদ্দা, একটা মাদি আর 2টো বড় বাচ্চা। নৌকাগুলো যখন আর 500 গজ মতো দূরে, প্রথম গুলিটা করলেন স্যার হেনরি। 2 চোখের মাঝখানে ভারী বুলেটের ধাক্কা খেয়ে তৎক্ষণাৎ মারা গেল বড় 2 বাচ্চার একটা। পেছনে রক্তে লাল একটা ধারা রেখে ডুবে গেল সেটা। এবার একসাথে গুলি করলাম আমি ও গুড। আমি মাদি, গুড মদ্দাটাকে। আমার গুলিটা লাগলো, কিন্তু তেমন মারাত্মক হলো না। ভীষণভাবে পানি ছিটিয়ে ডুবে গেল জলহস্তি, আবার ভেসে উঠল কয়েক গজ দূরে। ভয়ঙ্কর ভঙ্গিতে দাঁত মুখ খিচুচ্ছে। সেই সময় ঝেড়ে দিলাম বা নলটা। এবার শেষ। শিকারী হিসেবে গুড জঘন্য। ওর গুলি জলহস্তিটার মুখের এক পাশ ছিঁড়ে গিয়ে চলে গেল। দ্বিতীয় গুলিটা করেই তাকালাম নৌকাগুলোর দিকে। পরিষ্কার বোঝা গেল ওরা আগ্নেয়াস্ত্রে অভ্যস্ত নয়। ভয়ে চিৎকার ছেড়ে নৌকা ঘুরিয়ে নিল অনেকে, এমনকি বুড়ো লোকটাও হতভম্ব হয়ে নৌকা থামালো। তবে ওদের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার উপায় নেই আমাদের। আবার ভেসে আসছে মদ্দার জলহস্তিটা, রেগে কাই হয়ে আছে গুলি খেয়ে। 40 গজ দূরে দাঁড়িয়ে হিংস্র ভঙ্গিতে তাকিয়ে আছে গনগন চোখে। একসাথে সবাই গুলি করলাম আমরা। বিশ্রীভাবে আহত হয়ে ডুবে গেল জলহস্তিটা। ধীরে ধীরে ভয় কাটিয়ে আবার কৌতূহলী হয়ে উঠল ওরা। নৌকা নিয়ে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। প্রথম দেখা সেই ছেলে আর মেয়েটিকেও দেখা গেল এবার একটা নৌকায়। হঠাৎ ওদের 10 গজের মধ্যে ভেসে উঠল আহত জলহস্তিটা। ভীষণ রেগে হা মেলে ছুটে গেল নৌকা তার দিকে। চিৎকার দিয়ে উঠল মেয়েটি। তাড়াতাড়ি নৌকা সরিয়ে নিয়ে যাবার চেষ্টা করলো ছেলেটি, কিন্তু পারল না। পরিষ্কার দেখতে পেলাম ওটার লাল চোয়াল আর ঝকঝকে দাঁত। এক কামড়ে নৌকার বিরাট একটা অংশ ভেঙে ফেলল সে। ডুবতে শুরু করলো নৌকাটা। পানিতে পড়ে স্রোতের সাথে লড়তে লাগলো ওরা। কিন্তু আমরা কিছু করার আগেই প্রকাণ্ড হা মেলে জানোয়ারটা তেড়ে এলো মেয়েটার দিকে। ভয়ঙ্কর চোয়াল দুটো জোড়া লাগাতে যাচ্ছে। এমন সময় আমি গড়ি করলাম ওটার মুখ গহ্বরের মধ্যে। গড়াতে শুরু করলো জলহস্তিটা। নাক দিয়ে গলগল করে বেরিয়ে আসছে রক্ত। সামনে ওঠার আগেই আমার অন্য নলের গুলিটা কণ্ঠনলের পাশে লেগে চিরতরে ঠান্ডা করে দিল ওকে। তৎক্ষণাৎ ডুবে গেল বিশাল দেহটা। এবার আমরা ছুটলাম মেয়েটিকে উদ্ধার করতে। লোকটি ইতিমধ্যে সাঁতরে গিয়ে উঠেছে আরেকটা নৌকায়। চারপাশ ঘিরে থাকা মানুষগুলো চেঁচামেচির মধ্যে মেয়েটিকে আমরা টেনে তুললাম কেনোতে। আতঙ্কে একেবারে সিটিয়ে গেছে মেয়েটি, কিন্তু আহত হয়নি। নৌকাগুলোর আরোহীদের উত্তেজিত ভঙ্গিতে কথা বলা বলি দেখতে বোঝা গেল পরবর্তী করণীয় সম্বন্ধে আলোচনায় বসেছে। ওদের সিদ্ধান্ত আমাদের বিপক্ষেও যেতে পারে ভেবে আর এক মুহূর্ত দেরি না করে আমরা এগিয়ে চললাম ওদের দিকে। কেন সামনে দাঁড়িয়ে হ্যাট দুলিয়ে দুলিয়ে সবাইকে অভিবাদন জানাতে লাগলো গুড। মুখে লেগে আছে শান্ত কিন্তু বুদ্ধিদীপ্ত একটা হাসি। বেশিরভাগ নৌকায় পিছিয়ে গেল, 2-1টা রয়ে গেল সাহস করে। ওদিকে এগিয়ে এলো বড় নৌকাটা। দেখলাম আমাদের, বিশেষ করে গুড ও আমস্লোপোগাসের দিকে চেয়ে কমান্ডারের মুখে ফুটে উঠেছে বিস্ময় মেশানো সম্ভ্রম। প্রথম যে লোকটিকে দেখেছিলাম তার মতোই পোশাক এর, শুধু রংটা বাদামির বদলে ঝকঝকে সাদা, তাতে লাল পার। কিল্ট ও হাত পায়ের সোনার বালা দুটো একই রকম। দাঁত টানা লোকগুলোর পরনে শুধু কিল্ট, কোমরের উপর থেকে শরীরটা নগ্ন। হ্যাট খুলে
মাথা ঝুঁকিয়ে নিখুঁত ইংরেজিতে কুশল জিজ্ঞেস করল গুড। জবাবে ডান হাতের প্রথম দুটো আঙ্গুল তুলে ঠোঁটের উপর আড়াআড়ি কিছুক্ষণ ধরে রইল বৃদ্ধ। এটাই বুঝে এখানকার অভিবাদনের রীতি? এরপর নরম গলায় মন্তব্য করার ভঙ্গিতে কি যেন বলল সে। কাঁধ মাথা ঝাঁকিয়ে বোঝানোর চেষ্টা করলাম তার কথা আমরা বুঝতে পারছি না। তারপর চুপচাপ দাঁড়িয়ে রইলাম। খুব খিদে পেয়েছিল আমার। মুখ হা করে ভেতরটায় দেখিয়ে পেট ঘষতে শুরু করলাম। এই ইঙ্গিত সহজে বুঝতে পারল বৃদ্ধ। দ্রুত উপর নিচে মাথা নাড়তে নাড়তে বন্দরের দিকটা দেখিয়ে দিল সে। দাঁড়িদের একজন পাকানো একটা দড়ি ছুড়ে দিল আমাদের দিকে। ইঙ্গিতে কেনটাকে বাঁধতে বলল ওদের নৌকার সাথে। কাজটা করার পর বড় নৌকাটার পিছে পিছে দ্রুত ছুটে চলল কেন। অন্য নৌকাগুলো রওনা দিল বন্দর অভিমুখে। মিনিট 20 মধ্যে বন্দরের প্রান্তে পৌঁছে গেলাম। অনেক লোক এখানে জড়ো হয়েছে আমাদের দেখতে। সবার গায়ের রং প্রায় একই রকম, তবে কারো কারো চেহারা অন্যের চেয়ে ভালো। মেয়েদের মধ্যে কেউ কেউ খুবই ফর্সা। নদীটা একটু বেঁকে গেছে এখানে। নৌকা বাঁক নিতেই অস্ফুট আনন্দধ্বনি বেরিয়ে এলো আমাদের মুখ থেকে। তীর থেকে প্রায় 500 গজ দূরে খাড়া 200 ফুট উঠে গেছে একটা গ্র্যানিটের দেয়াল। দেয়ালটার পাশেই বর্গক্ষেত্রে 3টা বাহুর মতো বিশাল একটা গ্র্যানিটের দালান। ব্যাটলম্যানদের মতো ছোট একটা দরজা ছাড়া চতুর্থ বাহুটা প্রায় ফাঁকা। প্রাসাদটার পেছন থেকে ক্রমাগত উপর দিকে উঠে গেছে শহরটা। ঝলমলে সাদা মার্বেলের একটা দালান দেখা যাচ্ছে সেখানে। আর সবকিছুর উপরে মাথা উঁচিয়ে আছে সেই সোনালী গম্বুজটা। ওই দালানটা ছাড়া শহরের বাকি সব বাড়ি লাল গ্র্যানিটের। সব বাড়ি একতলা, চারপাশে ঘিরে আছে বাগান। প্রাসাদটার পেছন থেকে অত্যন্ত চওড়া একটা রাস্তা মাইল 1.5 উঠে গিয়ে শেষ হয়েছে ঝলমলে দালানটা ঘিরে থাকা ফাঁকা জায়গায়। এবার আমাদের সামনেই দেখতে পেলাম মিলোসিস শহরের সবচেয়ে বড় আকর্ষণ সিঁড়ি। সে কি সিঁড়ি! দুপাশে স্তম্ভশ্রেণী, এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব 65 ফুট। 2 সারি সিঁড়ি উঠে গেছে উপর দিকে। এক একটা সারিতে 8 ইঞ্চি উঁচু, 1 গজ চওড়া 125টা করে ধাপ, 60 ফুট লম্বা একটা চত্বর সংযোগ রক্ষা করেছে সারি দুটোর মধ্যে। বিশাল একটা গ্র্যানিটের খিলানের উপর ভর দিয়ে আছে সিঁড়িটা। খিলানের নিচেই চত্বরটা থাকায় দেখাচ্ছে ঠিক মুকুটের মতো। ওই খিলানের পাশ থেকেই উঠে গেছে আরেকটা ঝুলন্ত খিলান। এমনটা আর কোথাও দেখিনি। এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব হবে 300 ফুট, খিলানের বক্রতা 500 ফুট। এরকম একটা সিঁড়ি তৈরি করতে পারলে পৃথিবীর যে কোনো মানুষ গর্ববোধ করবে। পরে আমরা জানতে পারি তৈরি করতে গিয়ে 4 বার ব্যর্থ হয় সিঁড়ির কারিগরেরা। অর্ধসমাপ্ত অবস্থায় 300 বছর থাকার পর অবশেষে এসে হাজির হয় যুবক একজন ইঞ্জিনিয়ার রেমেডাস। সিঁড়িটা শেষ করার ব্যাপারে জীবনের বাজি ধরে সে। কাজ সম্পন্ন করতে পারলে সে পাবে রাজকন্যা, আর যদি না পারে সিঁড়িটা যে পর্যন্ত উঠেছে সেখান থেকে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে নিচে। কাজ শেষ করার জন্য তাকে সময় দেওয়া হলো 5 বছর, সেই সাথে প্রচুর পরিমাণ শ্রমিক ও প্রয়োজনীয় সামগ্রী। 3 বার খিলান গড়ল সে, 3 বারই ভেঙে পড়ল। চতুর্থবারেও যখন সে টের পেল পতন অবশ্যম্ভাবী, ঠিক করল পরদিন ভোরে বিসর্জন দেবে জীবন। কিন্তু রাতে অপূর্ব সুন্দরী একটা মেয়ে স্বপ্ন দেখল সে। মেয়েটি তাকে এসে কপালে হাত রাখল, আর সাথে সাথে সে যেন বুঝতে পারল কোন কৌশলে শেষ করতে হবে তার কাজটা। সুতরাং পরদিন সকাল থেকে একেবারে নতুন পদ্ধতিতে কাজ শুরু করল সে। এবারে সম্পূর্ণ হলো সিঁড়ি, এবং তার মেয়াদি 5 বছরের সবশেষ দিনটিতে রাজকন্যাকে নিয়ে ওই সিঁড়ি বেয়ে সে প্রাসাদে গিয়ে উঠল। অদ্ভুত এই স্মৃতিটা ধরে রাখতে স্বপ্নের অনুকরণে মূর্তি গড়লেন তিনি। মূর্তিতে দেখা যায় শুয়ে আছে একজন পুরুষ, আর তার কপালে ছুঁয়ে আছে অনিন্দ সুন্দরী এক নারী। প্রাসাদের বড় হলঘরে রাখা হয় এই মূর্তি। আজ পর্যন্ত সেখানেই আছে সেটা। তো রাজকন্যার উত্তরাধিকার সূত্রে সেই একদিন রাজা হল, আর তারাই স্থাপন করল জুভেন্ডি বংশ। নৌকা গিয়ে থামল সিঁড়িটার প্রায় গোড়ায়। নিজে নেমে আমাদেরও নামতে বলল বৃদ্ধ ভদ্রলোকটি। আমরা সবাই নামলে আরেকবার ঠুটে আঙ্গুল রেখে অভিবাদন জানালো সে। তারপর আমাদের পিছু নিয়েছিল যে জনতা, চলে যেতে বলল তাদের। সবশেষে ক্যানু থেকে নামল সেই মেয়েটি, চুমু খেলো আমার হাতে, হয়তো প্রাণ রক্ষা করার সৌজন্যস্বরূপ। আমার পর গুডের হাতে চুমু খাবার জন্য যাচ্ছে, এমন সময় তাকে নিয়ে গেল সেই ছেলেটি। দাড়িদের অনেকেই
আমাদের মালপত্রগুলো নিয়ে উঠে গেল সিঁড়ি বেয়ে। বৃদ্ধ ভদ্রলোকটি এমন একটা ইঙ্গিত করল যার অর্থ হয় ভয় নেই, মাল হারাবে না। এবার সে পথ দেখিয়ে আমাদের নিয়ে এলো ছোট একটা বাড়িতে। ওটা আসলে একটা সরাইখানা। কাঠের টেবিল ও বেঞ্চে পাতা একটা ঘরে ঢুকলাম। আমাদের বেঞ্চে বসে পড়তে ইশারা করল সে। দ্বিতীয় ইশারায় অপেক্ষায় আর রইলাম না আমরা। ঝাঁপিয়ে পড়লাম টেবিলে সাজানো খাবারগুলোর উপর। কাঠের বড় থালায় সাজানো রয়েছে কি এক জাতের সুগন্ধি পাতায় মোড়ানো ছাগলের ঠান্ডা মাংস, লেটুসের মতো সবজি, বাদামি পাউরুটি। মশক থেকে সিংহের তৈরি মগে ঢেলে দেওয়া হলো রেড ওয়াইন। বেশ সুন্দর ওয়াইনটা, কিছুটা বেরগন্ডির মতো। 20 মিনিট পর যখন ওখান থেকে উঠলাম, মনে হলো নতুন জীবন ফিরে পেয়েছি। আমাদের খাবার পরিবেশন করলো সুন্দরী দুটি মেয়ে। ওদের পোশাকও আগে দেখা মেয়েগুলোর মতোই। আসলে এটাই এখানকার জাতীয় পোশাক। তবে পেটিকোটের পার্থক্য এদের বর্তমান অবস্থা নির্দেশ করে। যেমন পেটিকোটটা ধবধবে সাদা হলে বুঝতে হবে মেয়েটি কুমারী। যদি পেটিকোটের সাদা রং প্রান্ত ঘেঁষে সোজা লাল ডোরা থাকে তাহলে কারো প্রথমা স্ত্রী, বাঁকা লাল ডোরা থাকলে দ্বিতীয়া এবং অন্যান্য স্ত্রীদের একজন, আর কালো ডোরা থাকলে বিধবা। কোমরের উপরে টোগার রঙেরও পার্থক্য আছে। সামাজিক মর্যাদা অনুসারে সেগুলোর রং ধবধবে সাদা থেকে গাঢ় বাদামি। পুরুষদের শার্ট বা টিউনিকেও এমনই রঙের ভিন্নতা আছে। তবে পুরুষ নারী নির্বিশেষে একটা জিনিস পরা বোধ হয় জাতীয় প্রতীক। ডান বাহুর কনুইয়ের উপরে এবং বাম পায়ের হাঁটুর নিচে সোনার মোটা বালা। অত্যন্ত মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা পরে সোনার একটা পাকানো কণ্ঠহার। এরকম একটি হার আছে বৃদ্ধ ভদ্রলোকটির গলায়। খাওয়া শেষ হতে গুটের দিকে চেয়ে বউ করল সে। পোশাকের বাহাদুরিতে ওকে নিশ্চয় আমাদের দলপতি মনে করেছে। তার পিছু পিছু আবার এলাম সিঁড়ির কাছে। এক মুহূর্ত দাঁড়ালাম কালো মার্বেলের প্রকাণ্ড দুটো চমৎকার সিংহ দেখার জন্য। এই ভাস্করটিও রেডেমাসের। এবার আমরা উঠতে লাগলাম সিঁড়ি বেয়ে। ওটা সৌন্দর্য দেখে মনে হলো যদি কোনো ভূমিকম্প একে ধ্বংস না করে ফেলে তাহলে সহস্র বছর ধরে বংশ পরম্পরায় মানুষ শুধু এর প্রশংসাই করে যাবে। যে আমস্লোপোগাস অবাক হওয়ার মর্যাদাহানি কর মনে করে সে পর্যন্ত জানতে চাইল সিঁড়িটা মানুষের তৈরি করেছে নাকি শয়তান। শুধু আলফোন্স মন্তব্য করল সিঁড়িটা ভালোই, তবে দুপাশের স্তম্ভগুলো গিলটি করলে আরো ভালো লাগত। প্রথম শোয়াশো ধাপ উঠে মাঝের চত্বরটাতে থামলাম আমরা। চারপাশে প্রায় সব দৃশ্যই দেখা যাচ্ছে এখান থেকে। আবার শুরু হলো সিঁড়ির ভাঙ্গা। অবশেষে পৌঁছালাম সিঁড়ির মাথায়। 3টে ছোট ছোট প্রবেশদ্বার সেখানে। তৃতীয়টা দিয়ে ঢুকে কালো মার্বেলের 10টা সিঁড়ি পেরোতে পাওয়া গেল প্রাসাদের দেয়ালে বসানো একটা দরজা। কাঠের এই দরজাটা ঢেকে দেওয়ার জন্য আবার রয়েছে একটা ব্রোঞ্জের দরজা। কাছে যেতেই খুলে গেল দরজাটা। ভেতরে ত্রিফলা একটা ভারী বর্ষা এবং তরবারিতে সজ্জিত এমন একজন প্রহরী। তরবারিটা ঠিক মিস্টার ম্যাকেঞ্জির কাছে দেখা তরবারিটার মতোই। আবার ভালো করে দেখলাম, না কোনো সন্দেহ নেই, ভবঘুরে দুর্ভাগা লোকটা তো তাহলে সত্যি কথাই বলেছে। প্রাসাদের চত্বরে এসে পড়লাম আমরা। 40 বর্গগজ মতো হবে জায়গাটা। ফুলের অনেকগুলো ব্যাট সেখানে। বাগানটার মধ্যে রাস্তা ধরে গিয়ে পাওয়া গেল আরেকটা দরজা। সেই দরজার পর ছোট একটা প্যাসেজ পেরিয়ে বড় হল ঘর। ঘরটা 150 ফুট লম্বা, 80 ফুট চওড়া। দুদেয়াল থেকে 20 ফুট করে। সামনে কালো মার্বেলের কিছু থাম যেগুলোর মাথা কারুকার্য করা। এই ঘরের ভেতরে দেখতে পেলাম বিখ্যাত সেই ভাস্কর্যটি। মূর্তিটি এত বেশি জীবন্ত যে তাকে থাকতে থাকতে মনে হয় সত্যি বুঝে একজন মানুষ শুয়ে আছে আর তার কপালে হাত দিয়ে আছে একটা মেয়ে। মার্বেলের থামগুলোর ফাঁকে ফাঁকে রয়েছে আরও কিছু মূর্তি, কিন্তু তাদের কোনোটাই সৌন্দর্যে ওটা সমকক্ষ নয়। ঘরটা ঠিক মাঝখানে একটা কালো মার্বেল পাথর। এদেশের লোকেরা পাথরটাকে পবিত্র মনে করে। অভিষেকের পর এর উপর হাত রেখে দেশে সমৃদ্ধি কামনা করে রাজারা। হলঘরটার শেষ প্রান্তে চমৎকার কার্পেট পাতা একটা মঞ্চ, আর সেই মঞ্চের উপর পাশাপাশি দুটো নিরেট সোনার সিংহাসন। সুন্দর গদি আটা থাকলেও সিংহাসনের পেছনের দিকটা ফাঁকা। সেখানে সূর্যের একটা প্রতীক। সিংহাসনের পাদানির কাছে থাবা গুটিয়ে বসে আছে দুটো সোনার সিংহ। চোখগুলো হলুদ পোখরাজের। অনেক উপরে ছোট ছোট কিছু জানালা পথে আলো এসে আলোকিত করে তুলেছে জায়গাটা। কাচ নেই একটা জানালাতেও, কারণ এদেশের মানুষ এখনো পর্যন্ত কাছের নাম শুনেনি।
সিংহাসন দুটোর সামনে ইতিমধ্যে জড়ো হয়েছে বেশ কিছু লোক। সিংহাসনের ডান এবং বায়ের সারিতে কাঠের চেয়ারে বসে আছে প্রধান অমর্ত্যরা। তাদের পরনে কারুকাজ করা সাদা টিউনিক, আর প্রত্যেকের কাছেই একটা করে সেই স্বর্ণখচিত তরবারি। অমাত্যদের পেছনে তাদের অনুগামী ও পরিচারকের দল। সিংহাসনের বাদিকে আলাদা হয়ে বসা 6 জন বয়স্ক লোক। তাদের পরনে লিলেনের ধবধবে সাদা লম্বা আলখাল্লা, বুকের উপর সোনার সুতোয় কারুকাজ করা সূর্যের প্রতীক। লম্বা দাড়ি তাদের চেহারায় কর্তৃত্বের ছাপ এনে দিয়েছে। এই 6 জনের একজন সাথে সাথে চোখ কাড়ল আমাদের। খুবই বৃদ্ধ সে, অন্তত 80 বছর বয়স তো হবেই। খুব লম্বা শরীর, নাভি পর্যন্ত ঝুলেছে তুষার শুভ্র দাড়ি, ধূসর চোখ দুটো ঠান্ডা চাহনি। অন্যদের মাথা খালি হলেও এর মাথায় সোনার কারুকাজ করা একটা গোল টুপি। এ বৃদ্ধের নাম অ্যাগন, এদেশের প্রধান পুরোহিত। আমরা এগোতে শুরু করলে সভাসদ এবং অন্যান্য পুরোহিতেরা উঠে দাঁড়িয়ে বো করল। সেই সাথে দুটো আঙ্গুল রাখল ঠোঁটের উপর। পরিচারকেরা আসন এনে সারি দিয়ে রাখল সিংহাসনের সামনে। আমরা 3 জন সেখানে বসলাম। আমাদের পেছনে দাঁড়িয়ে রইল আলফোন্স এবং আমস্লোপোগাস। বসতে না বসতেই ডান ও বা পাশ থেকে তীব্র শব্দে ভেরি বেজে উঠল। হাতির দাঁতের লম্বা একটা দ্বন্দ্ব। হাতে একজন লোক এসে দাঁড়ালো ডান হাতি সিংহাসনটার সামনে। গলা ফাটিয়ে কি সব বলার পর শোনা গেল 3 বার নাইলে পথা বলা। আরেকজন লোক চেঁচিয়ে কথা বলল বা হাতে সিংহাসনটার সামনে দাঁড়িয়ে, এবং কথা শেষ করল 3 বার সুরাইস বলে। এবার দুপাশ থেকে এগিয়ে এলো সৈনিকের দল। তাছাড়া বাছাই করা কিছু রক্ষী ঘিরে দাঁড়ালো 2 সিংহাসন। একসাথে হাতের ভারী বর্ষাগুলো তারা ঝনঝন করে ফেলে দিল কালো মার্বেলের মেঝের উপর। আবার তার স্বরে বেজে উঠল ভেরি। দুপাশ থেকে 6 জন করে কুমারী সমভিবেহারে প্রবেশ করল জুভেন্ডিসের 2 রানী। সাথে সাথে আসন ছেড়ে উঠে দাঁড়ালো সবাই। 2 রানী অসামান্য সুন্দরী, লম্বা, 25 বছরের মতো করে হবে বয়স। নাইলে পথার সৌন্দর্য চোখ ধাঁধানো। ডান হাত ও স্তন যথারীতি নগ্ন, সোনার কারুকাজ করা ধবধবে সাদা টোগার উপরেও তুষারের মতো ফুটে আছে সেগুলো। মুখশ্রী এত মিষ্টি যে একবার দেখলে জীবনে ভুলে যাওয়া কঠিন। হাতির দাঁতের মতো ভ্রু কিছুটা ঢেকে দিয়েছে কোকড়ানো, থোকা থোকা সোনালি চুলের গুচ্ছ। তার নিচে একজোড়া ধূসর গভীর চোখ। ঠোঁটজোড়া সামান্য বেঁকে আছে কিউপিডের ধনুকের মতো। সমগ্র চেহারার উপর ছড়িয়ে আছে অবর্ণনীয় একটা স্নেহশীল ভাব, আর কমনীয় রসবোধের একটা চিহ্ন মুখে জড়িয়ে আছে গোলাপ রাঙ্গা মেঘের উপরে রূপলি রেখার মতো। কোনো অলঙ্কার পরেনি সে, তবে গলা, বাহু ও কনুয়ে সোনার সেই পাকানো হার। অবশ্য এই হারগুলো তৈরি করা হয়েছে সাপের অনুকরণে। তার সমস্ত পোশাক শুভ্র লিলেনের, তার উপরে সোনার সুতোয় তোলা সূর্যের প্রতীক। নাইলে পথার যমজ বোন সুরাইসের সৌন্দর্য আলাদা ধরনের। তার চুল নাইলে পথার মতো ঢেউ খেলানো, কিন্তু কয়লার মতো কালো, স্তূপাকারে নেমে এসেছে কাঁধের উপর। তার গায়ের রং জলপাইয়ের মতো কালো, উজ্জ্বল বড় বড় চোখ, কিছুটা নিঠুর পুনর্গঠিত ঠোঁট, শান্ত মুখমণ্ডল, অনেকটা গভীর সাগরের মতো। আবেগকে যেন ঘুম পাড়িয়ে রাখা হয়েছে ওখানে। একবার ভাবলাম কি অনর্থই না ঘটবে এই শান্তি ভঙ্গ হলে। দেহের বাঘগুলো প্রায় বোনের মতোই, বরং কিছুটা গোলগাল, পোশাক একেবারেই একই রকম। ওরা সিংহাসনের দিকে হেঁটে যাবার সময় মনে হলো রাজকীয় কথাটা সম্বন্ধে এতদিন যে ধারণা আমার মনে হচ্ছিল তা হলো এই: মর্যাদা প্রকাশের জন্য এদের রক্ষী, শক্তির দম্ভ বা সোনার অলঙ্কারের দরকার নেই। উজ্জ্বল চোখের একটা দৃষ্টি বা মিষ্টি ঠোঁটের এক মৃদু হাসি যথেষ্ট। কিন্তু তবু বলতে হয়, প্রথমে ওরা মেয়ে, তারপর রানী। কৌতূহল ওদের স্বভাবগত। লক্ষ্য করলাম সিংহাসনের দিকে যাবার পথে আমাদের উপর চকিত দৃষ্টি নিক্ষেপ করল দুজনেই। আমার উপর থেকে দ্রুত সরে গেল সেই দৃষ্টি। নিরস চেহারার একজন বুড়োর উপর কারোই বা কৌতূহল থাকতে পারে না। আমস্টোপোগাসকে দেখে বেশ একটু বিস্মিত হলো ওরা। কুড়াল তুলে অভিবাদন জানালো বুড়ো জুলো। গুড়ের চমৎকার সজ্জার উপর এক মুহূর্তের জন্য দৃষ্টি সেটে রইল তাদের, ফুলের উপর পড়ে থাকা মথের মতো। এরপর দৃষ্টি পড়ল স্যার হেনরির উপর। একটা জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়েছে তার হলুদ চুল ও তীক্ষ্ণ দাড়ির উপর। ফুটে উঠেছে শক্তিশালী একটা শরীরের স্পষ্ট আভাস। মুখ তুলতেই নাইলে পথার সাথে চোকাচোকি হয়ে গেল তার। কেন জানি না, ভোরের আকাশে গোলাপি রঙের মতো নাইলে পথার চামড়ার নিচে দিয়ে ছুটে গেল রক্ত।
লাল হয়ে উঠল সুন্দর বুক, বাহু ও মরালের মতো গিবরা। গোলাপের পাপড়ির মতো লাল হয়ে উঠল গাল দুটো। তারপর যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ করেই আবার ফিরে গেল রক্তধারা। চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল তার, মৃদু মৃদু কাঁপছে। স্যার হেনরির দিকে তাকালাম। রং পরিবর্তন হয়েছে তারও। সিংহাসন গ্রহণ করল দুই রানী। আবারও বেজে উঠল ভেরি। বসে পড়ল সভাসদেরা। ইশারায় আমাদেরও বসতে বলল রানী সুরাইস। এবার ভেরির মধ্যে থেকে উঠে দাঁড়ালো আমাদের গাইড, সে বৃদ্ধ ভদ্রলোক। আমাদের দেখা সেই প্রথম মেয়েটার হাত ধরে আছে সে। সম্মান প্রদর্শনপূর্বক দুই রানীর সামনে গিয়ে আমাদের সম্বন্ধে কিছু কথা খুলে বলতে লাগলো সে। শুনতে শুনতে তাদের মুখে ফুটে উঠল নিখাত বিস্ময়। বর্ণনার এক পর্যায়ে ঘন ঘন মেয়েটি ও আমাদের রাইফেলগুলোর দিকে ইঙ্গিত করা দেখে বুঝলাম এখন জলহস্তিদের গুলি করার কথা বলা হচ্ছে। মনে হলো এই জলহস্তিগুলোর ব্যাপারে কোথাও যেন কিছু একটা গোলমাল হয়েছে, কারণ সভাসদ ও পুরোহিতদের মুখ থেকে ঘন ঘন বেরিয়ে আসছে বিস্ময়ধ্বনি। আসলে জুভেন্ডিসের অধিবাসীরা সূর্য পূজারী। হয়তো এই পূজা সংক্রান্ত কোনো কারণেই জলহস্তি তাদের কাছে পবিত্র। এখানে বড় বড় হ্রদে জলহস্তি সংরক্ষণ করা হয়। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা যে জলহস্তিগুলোকে মেরেছি সেগুলো একেবারেই পোষা। পুরোহিতেরা প্রতিদিন গিয়ে তাদের খাবার খাইয়ে আসে। অর্থাৎ আমাদের কেন দেখে ওরা এগিয়ে এসেছিল বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়ে। বাহাদুরি জাহির করতে গিয়ে একটা গুরুতর অপরাধ করে ফেলেছি আমরা। আমাদের গাইডের কথা শেষ হবার সাথে সাথে উঠে দাঁড়ালো প্রধান পুরোহিত অ্যাগন। আবেগপূর্ণ এক লম্বা বক্তৃতা শুরু করল সে। ওর ধূসর চোখের ঠান্ডা চাহনি মোটেই ভালো লাগলো না আমার। আরও ভালো লাগতো না যদি বুঝতে পারতাম আমাদের সবাইকে পুড়িয়ে মারার দাবি জানাচ্ছে সে। এবারে বেশ কিছুক্ষণ ধরে কথা বলল দুই রানী। জানতেও পারলাম না তারা আমাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। শেষমেশ রেগে মেগে অ্যাগনের উদ্দেশ্যে কি যেন বলল নাইলে কথা। প্রত্যেকটা কথায় সম্মতি প্রকাশের মতো করে মাথা নোয়ালো অ্যাগন। এরপর কি একটা ইশারা করল সে। তীব্র শব্দে বেজে উঠল ভেরি। সাথে সাথে সবাই উঠে সভাগৃহ ত্যাগ করতে লাগল। আমাদের ও রক্ষীদের থেকে যাবার সংকেত করল রানী। সবাই চলে যেতে মিষ্টি করে হাসল সে। তারপর হাবভাবে পরিষ্কার বুঝিয়ে দিল আমরা কোত্থেকে এসেছি এটা জানা খুবই প্রয়োজন। বুঝতে পারলাম না কিভাবে জানানো সম্ভব। হঠাৎ মনে পড়ল একটা কথা। আমার বড় পকেট বুক আর একটা পেন্সিল বের করলাম। এবারে প্রথমে স্কেচ করলাম ওই হ্রদটার, তারপর যতটা ভালোভাবে সম্ভব ভূগর্ভস্থ নদী এবং ওপারের হ্রদটার। কাজটা শেষ করে এগিয়ে গিয়ে কাগজটা দিলাম নাইলে পথার হাতে। তৎক্ষণাৎ সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরে আনন্দে করতালি দিয়ে উঠল সে। তারপর কাগজটা ধরিয়ে দিল বোনের হাতে। সুরাইশও বুঝতে পারল সবকিছু। এবার পেন্সিলটা আমার হাত থেকে নিয়ে কৌতূহলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখল সে। তারপর ছোট ছোট সুন্দর কয়েকটা স্কেচ করল। প্রথমে স্কেচে দেখা যাচ্ছে স্বাগত জানানোর ভঙ্গিতে দুহাত বাড়িয়ে আছে সে, আর সেটা গ্রহণ করেছে অনেকটা স্যার হেনরির মতো দেখতে একজন লোক। তারপরে সে আঁকলো পানিতে গড়াগড়ি করছে একটা মুমূর্ষু জলহস্তি, আর তীরে দাঁড়িয়ে আতঙ্কে দুহাত উপরে তুলে আছে অ্যাগন। তৃতীয় ছবিটা ভয়াবহ। বিরাট একটা অগ্নিকুণ্ড জ্বলছে, আর কাঁটাওয়ালা একটা লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমাদের ওটার ভেতরে ফেলে দিচ্ছে অ্যাগন। ছবিটা দেখে বিশেষ করে আমি খুবই আতঙ্কিত হয়ে উঠলাম, কিন্তু সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে মাথা দুলিয়ে চতুর্থ ছবিটি আঁকতে শুরু করলো সে। দাঁড়িয়ে আছে স্যার হেনরির মতো একজন লোক, আর তাকে রক্ষা করার জন্য সামনের তরবারি বাগিয়ে ধরে আছে সে এবং সুরাইস। ছবি আঁকার গোটা সময় জুড়ে সায় দেওয়ার ভঙ্গিতে মাথা নাড়ল সুরাইস আমাদের, বিশেষ করে কার্টিসের দিকে চেয়ে। সবশেষে একটা সূর্যোদয়ের ছবি আঁকলো নাইলে পথা, অর্থাৎ এবার বিদায় নিতে হচ্ছে, আবার দেখা হবে কাল সকালে। ছবিটা দেখে হতাশায় ছেয়ে গেল স্যার হেনরির মুখ, আর তাই দেখে আশ্বস্ত করার জন্যেই যেন হাত বাড়িয়ে দিল নাইলে পথা। আন্তরিকতার সাথে সে হাতে চুমু খেলেন স্যার হেনরি। এদিকে সুরাইসের উপর থেকে এক মুহূর্তের জন্য তার কাজ চোখ সরায়নি গুড। তাই সুরাইস হাত বাড়িয়ে দেবার সাথে সাথে সে আর দেরি করল না। তবে গুড চুমু খাবার সময় তার চোখ স্থির হয়ে রইল স্যার হেনরির উপর। এবার রক্ষীদের প্রধানের দিকে ঘুরে কঠিন কিছু নির্দেশ দিল নাইলে পথা। তারপর মৃদু হেসে বেরিয়ে গেল হল ঘর থেকে, পিছু পিছু সুরাইস এবং অধিকাংশ রক্ষী। রানীরা চলে যেতেই আমাদের দিকে এগিয়ে এসে অভিবাদন করল রক্ষী প্রধান।
তারপর অনেক প্যাসেজ পেরিয়ে আমাদের নিয়ে এলো ব্যয়বহুল কিছু অ্যাপার্টমেন্টে। বিরাট সেন্ট্রাল রুম ঝলমল করছে পিতলের ঝাড়বাতিতে। মেঝের দামি কার্পেট পাতা, এদিক সেদিক ছড়িয়ে আছে কোচ। ঘরের মাঝখানে একটা টেবিলে প্রচুর খাবার ও ফুল সাজানো। এছাড়া পুরনো মাটির বোতলে সুস্বাদু ওয়াইন এবং সোনার ও হাতির দাঁতের পানপাত্র। নির্দেশের অপেক্ষায় চারপাশে দাঁড়িয়ে আছে পরিচারক ও পরিচারিকারা। খাবার সময় বাইরে থেকে ভেসে এলো বীণার মধুর সুর। সব মিলিয়ে মনে হলো প্রবেশ করেছি ভূগর্ভে, শুধু অ্যাগনের চেহারাটাই যা অস্বস্তির কারণ হলো। কিন্তু এসব খেয়াল করার মতো শরীরের অবস্থা আমাদের আর ছিল না। খাওয়া শেষ হবার সাথে সাথে চোখ খুলে রাখা মুশকিল হয়ে পড়ল। আমাদের আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করতে চাইল ওরা, কিন্তু আমরা জানালাম 2 জন করে একত্রে থাকতে চাই। আকস্মিক বিপদের বিরুদ্ধে সতর্কতা হিসেবে কুড়ালসহ আমস্টোপোগাসকে রাখা হলো মাঝের ঘরে। তার পাশের এক ঘরে আমি ও গুড, অন্যটায় স্যার হেনরি ও আলফোন্স। ঘরে ঢুকেই বর্মা ছাড়া আর সব কাপড় খুলে ফেলে শটান হয়ে শুয়ে পড়লাম আমরা। 2 মিনিট পরে ঘুম যখন চোখে জড়িয়ে এসেছে, ডেকে তুলল গুড। কোয়ার্টারমেন, মানে বলছিলাম কি, বলল সে, জীবনে কখনো অত সুন্দর চোখ দেখেছ? চোখ? বললাম আমি। কার চোখ? কার আবার? রানীর? সুরাইশ? মানে ওটাই তো মনে হয় নাম। কি জানি, হাই তুললাম আমি। ভালো করে দেখিনি, সুন্দরই তো মনে হয়। আবার ঘুমিয়ে পড়লাম। মিনিট 5 মধ্যে আবার ডেকে তুলল গুড। কোয়ার্টারমেন, মানে বলছিলাম কি। আবার কি হলো? কড়া গলায় বললাম আমি। পায়ের গোড়ালি দেখেছ ওর? গরমটা আর সহ্য হলো না। আমার সোয়েট লেদারের জুতোগুলো ছিল বিছানার কাছেই। চোখের পলকে সেগুলো ছুঁড়ে দিলাম গুডের মাথায়। তারপর তলিয়ে গেলাম গভীর ঘুমে। আর কোনো ব্যাঘাত হলো না। জানি না এরপর গুড ঘুমিয়েছিল নাকি মানব সচক্ষে দেখার চেষ্টা করছিল সুরাইসের সৌন্দর্য। জাহান্নামে যাক ও। গল্প করে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প অ্যালেন কোয়ার্টারম্যানের 4th পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।